বিশ্বাস করো, আমি তোমাকে খুন করতে চাইনি। অ্যালার্মিং শব্দটা এবার যেন চেহারা পায়। মহুয়ার মাথায় সত্যিই এবার বিপদ ঘণ্টা বাজে। তিনি অসহায়ভাবে বলেন, প্লিজ ডাক্তার, হেল্প মি আউট, কিছু একটা করুন, আমি কিছু বুঝতে পারছি না। রাত ঠিক 3:25। মোবাইলে দেখলেন অনির্বাণ। না দেখলেও বলে দিতে পারা যায় সময়টা। রোজ তো এই সময় ঘুম ভেঙে যাচ্ছে। এসি চলা ঠান্ডা ঘরে ঘামে সপসপে গেঞ্জি নিয়ে বিছানায় উঠে বসলেন অনির্বাণ সেনগুপ্ত। নামকরা আর্কিটেক্ট হিসেবে সারা শহর যাকে এক ডাকে চেনে। অনির্বাণ গথিক বোঝেন, মুঘল বোঝেন, জোড় বাংলা বোঝেন। আধুনিক স্থাপত্যের খুঁটিনাটিও তার নখদর্পণে। কিন্তু তিনি এই স্বপ্নটা বুঝতে পারছেন না। তার বোধগম্য হচ্ছে না কেন তিনি প্রতি রাতে একই সময় একই স্বপ্ন দেখে চলেছেন। আর কি ভয়ঙ্কর সেই স্বপ্ন! শুধু ভয়ঙ্কর নয়, অদ্ভুত। খাট থেকে নেমে স্লিপার গলিয়ে বাথরুমে যান অনির্বাণ, যতদূর সম্ভব শব্দ না করে। মহুয়া, তার স্ত্রী, অকাতরে ঘুমোচ্ছে তারই পাশে শুয়ে, তার স্বপ্নের বিন্দু ও বিসর্গ না জেনে। ভাগ্যিস, যদি জানতো। 29 বছরের বিবাহিত জীবনে দুজনে দুজনের সুখ দুঃখ, পছন্দ অপছন্দ ভাগ করে নিয়েছেন, অথচ স্বপ্ন শেয়ার করা যায় না। কপালে ঘাড়ে জল থুপতে থুপতে স্বপ্নের স্থাপত্যটা মনে করার চেষ্টা করেন অনির্বাণ। স্বপ্ন নাকি রং বোঝা যায় না, কিন্তু তিনি তো স্পষ্ট দেখতে পেলেন ঘন নীল, তার উপর সুউচ্চ সাদার বিস্ফোরণ উঠছে আর পড়ছে। আর সেই ঢেউগুলোর দিকে চেয়ে চেয়ে সংকল্প করে ফেলেছে একজন মধ্যবয়স্ক মানুষ। তিনি ছাড়া আর কি? মনস্থির হয়ে যাবার পর ঘরে ফিরেছে লোকটা, তাদের মতোই বহুতল এক আবাসন। স্বপ্নে উচ্চতা যদি স্পষ্ট করে বোঝা যেত, যদি তলগুলো তিনি গুনতে পারতেন, তবে না হয়। ওই তো লোকটি ঘরে ঢোকে। তার স্ত্রী আয়নার সামনে সাজতে ব্যস্ত। একটা পার্টিতে যাবার কথা আছে, কাজের লোকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে লোকটি, ঠোঁট ছোঁয়ায় তার রেশমি ঘাড়ে। সে ঘাড় হলপ করে বলা যায় মুয়া ছাড়া আর কারো নয়। আদর করতে করতে লোকটা বলে, বেরিয়ে পড়ার আগে একবার ছাদে যাওয়া যাক। তাদের ফ্ল্যাটের উপরেই ছাদ। সেই ছাদের এক প্রান্তের রুফ গার্ডেন, দুর্লভ জাতের এক অর্কিডে ফুল এসেছে। দেখাতে চায় স্ত্রীকে সেই ফুল। ছাদে যায় দুজনে। সত্যিই ফুটেছে সেই ফুল। স্ত্রী তো উচ্ছ্বসিত। লোকটা তাকে ডাকে। সন্ধ্যার সমুদ্র কি চমৎকার দেখাচ্ছে। ছাতের পাঁচিলে বুক চেপে নীল সাদা সবুজের অপার বিস্তার দেখে সেই সুবেশা রমণী। হ্যাঁ, শেষবারের মতো ছোট্ট একটা ধাক্কা, ব্যাস 20 নাকি 25 তলা থেকে পড়া নিথর দেহ লুটিয়ে পড়তে থাকে মাটিতে। লোকটা সবার অলক্ষ্যে বেরিয়ে যায়। রোজই একই স্বপ্ন, একই সময়। স্বপ্নের চরিত্রগুলোর বয়স, চেহারা, বাড়িঘর তার সঙ্গে হুবহু মিলে যায়। মুখ স্পষ্ট বোঝা না গেলেও যে খুন হলো সে মহুয়া ছাড়া আর কে হতে পারে? হাইট, ঘাড় ঘোরানোর ভঙ্গি, অর্কিডে ফুল দেখে উচ্ছ্বাস। মহুয়া ভীষণ গাছপালা ভালোবাসে। মিলছে না শুধু এক জায়গায়। কলকাতায় সমুদ্র কোথায়? কোশমিনকালে তিনি কোনো সমুদ্র শহরে থাকেননি। ভবিষ্যতে কখনো এই পসার ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার প্রশ্নই ওঠে না। একমাত্র ছেলে ম্যাসাচুসেটসে থাকে, এখনও সেখানে গিয়ে উঠতে পারেননি। এখনই ছেলেকে ফোন করে জিজ্ঞেস করতে হবে
ওর ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছাকাছি সমুদ্র আছে কিনা। অসময় বাবার ফোন পেয়ে অবাক হয় দৈপায়ন। সন্ধে 6টা বাজে, মানে কলকাতায় মাঝরাত। কি ব্যাপার, শরীর টরীর ঠিক আছে তো? না, ওসব কিছু নয়। আচ্ছা দীপু, তুই যেখানে আছিস তার কাছাকাছি সমুদ্র আছে? সমুদ্র? না, কাছে ঠিক নয়, তবে পূব দিকের গোটাটা জুড়েই তো মহাসমুদ্র, আটলান্টিক। যাওয়ার মতো দারুণ দারুণ সব স্পট আছে। নানটিক্ট, রোড আইল্যান্ড। কেন বলো তো? তোর অ্যাপার্টমেন্টের থেকে দেখা যায়? কোনো প্রশ্নই নেই, কিন্তু কেন? এখানে সমুদ্রের ওপর ফ্লোটেল বানাচ্ছ বুঝি? তা কবে আসছো? ফ্লোটেল? প্রায় আর্তনাদ করে ওঠেন অনির্বাণ। না না, যাওয়ার প্রশ্নই ওঠে না একদমই। তুই বরং পারলে একবার। কথা শেষ না করেই ছেড়ে দেয় অনির্বাণ। ফোন হাতে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে দৈপায়ন। তোমার কি হয়েছে বলো তো? ব্যালকনিতে বসে বাটারবিহীন কড়া টোস্টের সঙ্গে কফি খাচ্ছিলেন অনির্বাণ। 10 তলার ওপর থেকে বেশ দেখায় জায়গাটা। নভেম্বরের শেষ সপ্তাহ। কলকাতা যথারীতি তার 15 দিনের শীতের রেশনের দিকে তাকিয়ে আছে। তবু হিমেল একটা চোরা টান বাতাসে বেশ বোঝা যায়। মহুয়ার আচমকা প্রশ্নে হাতের কফিটা চলকে উঠল যেন। কাগজের ফাঁক দিয়ে অনির্বাণ দেখলেন ব্যালকনির রেলিংটা বেশ নিচু। ইচ্ছে করলে এখান থেকেই কাউকে। তার চোখ চলে গেল সামনের লেকটার দিকে। আচ্ছা মৌ, ওই লেকটাকে তুমি সমুদ্র ভাবতে পারো? সমুদ্র? মহুয়া কেমন চমকে উঠে খুঁটিয়ে দেখতে থাকেন অনির্বাণকে। উজ্জ্বল শ্যামবর্ণ, রিজু চেহারায় কাটা কাটা মুখ চোখ, যাকে বলে শার্প প্রোফাইল। যারা চেনে না থমকে যায় প্রথম দর্শনে, ভাবে খুব অহংকারী বুঝি। কিন্তু সে ভুল ভেঙে যায় চোখ দেখে। শান্ত মমতা মাখানো চোখ অনির্বাণের, দেখলেই ভরসা হয়। আজ সেখানে ভয়ের ছায়া দেখলেন মহুয়া। কি হয়েছে তোমার বলো তো? তুমি নাকি দীপুকেও ফোন করে সমুদ্রের কথা বলেছ। সে তো ভীষণ ঘাবড়ে গিয়ে আমাকে আবার ফোন করেছে। বলছে, মা, সামথিং ইজ ভেরি মাচ রং উইথ বাবা। ঠিক নর্মাল লাগলো না। কফি ঠান্ডা হয়ে গেছিল। মগটা একপাশে সরিয়ে রেখে মহুয়ার দিকে ঝুঁকে আসেন অনির্বাণ। তোমার কি মনে হয় আমি তোমাকে খুন করতে পারি? নভেম্বরের শেষের শীতেই কেঁপে উঠলেন মহুয়া। সারা শরীরে তীব্র শীতবোধ নিয়ে তিনি তাকিয়ে থাকেন সামনের লেকটার দিকে। যেন দেখতে পান বিশাল বিশাল উঁচু ঢেউ ভেঙে পড়ছে, সুনামি। তিনি ঘরে আসেন, লম্বা শ্বাস নেন। কি নাম যেন? হ্যাঁ, ডক্টর মলয় অধিকারী। পুরনো ডায়েরিতে নম্বরটা থাকবে। সাইড টেবিলের ড্রয়ার খুলে পুরনো টেলিফোন ইন্ডেক্সটা পাগলের মতো খুঁজতে থাকেন মহুয়া। কতদিন হলো এমন হচ্ছে? ঠিক কটার সময় বলুন তো? আচ্ছা, স্পট অফ দ্য ইনসিডেন্ট মানে খুনটা যেখানে হলো। অন্য সব উত্তরগুলো ঠিকঠাক দিতে দিতে শেষটায় হোঁচট খান অনির্বাণ। সমস্ত শিষ্টতা ভুলে চিৎকার করে ওঠেন, আপনি কি বলতে চাইছেন খুনটা আমি করেছি? আমার স্ত্রী জলজান্ত বেঁচে, দেখবেন, দেখাচ্ছি। সুইং ডোর ঠেলে হন হন করে লাগোয়া ওয়েটিং রুমে বেরিয়ে আসেন অনির্বাণ। কোণের সোফায় বসে অন্যমনস্ক একটা পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন মহুয়া। অনির্বাণ আচমকা তার হাত ধরে টেনে তোলেন। মহুয়া চমকে যান। কি করছো? কি হয়েছে? কোনো উত্তর না দিয়ে টানতে টানতে তাকে এনে হাজির করেন ডাক্তারের সামনে। Look, this is my wife Mohua. And you want to prove that I have killed her? ডাক্তার অধিকারী শান্ত স্বরে বলেন, কুল ডাউন মিস্টার সেনগুপ্ত, বসুন। আপনিও বসুন মিসেস সেনগুপ্ত। কলের পুতুলের মতন বসে পড়েন মহুয়া। মাথায় কিছু ঢুকছে না। তাকে খুন করবেন অনির্বাণ? ডাক্তার অধিকারী বলেন, অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, মানে আসলে আমি তো জানতাম অন্য ব্যাপার। একটা সমুদ্র নিয়ে স্বপ্ন প্রায় অবসেশনের পর্যায়ে চলে যাচ্ছিল।
ছেলে পর্যন্ত ফোন করে বলল, মা দিস ইজ অ্যালার্মিং। অনির্বাণ খুব মন দিয়ে ডাক্তারের চেয়ারের বাঁদিকে রাখা অ্যাকোরিয়াম দেখছেন। গোল্ডফিশ, মলি, অ্যাঞ্জেল ফিশ নিশ্চিন্তে সাঁতরে বেড়াচ্ছে। একটা ডুবুরিও আছে। আর কি নীল জলটা! আহ! দু হাত দিয়ে মাথা চেপে ধরেন অনির্বাণ। তারপর আচমকা মহুয়ার কাঁধ দুটো শক্ত করে ধরেন। বিশ্বাস করো, আমি তোমাকে খুন করতে চাইনি। অ্যালার্মিং শব্দটা এবার যেন চেহারা পায়। মহুয়ার মাথায় সত্যিই এবার বিপদ ঘণ্টা বাজে। তিনি অসহায়ভাবে বলেন, প্লিজ ডাক্তার, হেল্প মি আউট, কিছু একটা করুন, আমি কিছু বুঝতে পারছি না। চিন্তা করবেন না মিসেস সেনগুপ্ত, অনির্বাণবাবুর কাছ থেকে আপনার কোনো ভয় নেই। নিজের মনে যে ভয়টা দানা বাঁধছিল তা প্রকাশ্যে চলে আসছে লজ্জা পেলেন মহুয়া। না মানে আমি ঠিক বুঝতে পারছি আপনার অবস্থাটা। আপনি এখন ওকে বাড়ি নিয়ে যান। ওর কাছ থেকে যা জানবার জেনে গেছি। একদিন আপনাকে নিয়ে বসতে হবে। অনির্বাণ ঝাঁঝিয়ে বলে ওঠেন, কেন? আপনি ওর মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চান, তাই না? আপনি ওকে বোঝাবেন যে সত্যি আমি ওকে খুন করতে চাই। তারপর মহুয়াও একটা নিউরোটিক পেশেন্ট হয়ে যাবে। আর আপনি লাইফ লং দুটো শাঁসালো মক্কেল পেয়ে যাবেন। আপনার মতো সাইকিয়াট্রিস্টদের আমি ভালো করে চিনি, ডাক্তার অধিকারী। ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে অনির্বাণের দিকে তাকান ডক্টর অধিকারী। আপনি খুব ব্রাইট মিস্টার সেনগুপ্ত। আপনার মতো মানুষের এমন হওয়ার কথা নয়। কোথাও একটু ভুল হচ্ছে। যেন উদর পিণ্ডি বুদর ঘাড়ে। শেষ বাক্যটা নিজের মনে বিড়বিড় করে বলা। অনির্বাণ তীক্ষ্ণ চোখে দেখেন ডাক্তারকে। এই ভঙ্গি তার চেনা। 100% সততা, পরিশ্রম আর মেধা দিয়ে যে কোনো পেশার শীর্ষে ওঠেন যারা, তাদের মুখে চোখে ফুটে ওঠে এই ছাপ। না, ডক্টর অধিকারী এমন একজন মানুষ যার ওপর চোখ খান বুঝে ভরসা করা যায়। সঙ্গে সঙ্গে অনির্বাণের পেশাদার সত্তা জেগে ওঠে। ওয়েল ডক্টর অধিকারী, মহুয়া তাহলে কবে আপনার সঙ্গে দেখা করছে? জার্মান বেকারির টেবিল থেকে ওরা দেখলেন দীপু তখনও সার্ফিং করছে। ঢেউয়ের চূড়োর ওপর ওর সার্ফবোর্ডটা মোচার খোলার মতো উঠছে আর পড়ছে। মহুয়া বললেন, আর কতক্ষণ করবে রে বাবা, ভয়ও করে না। অনির্বাণ হাসলেন, করতে দাও, কদিনের বা ছুটি। ওখানে কি করে না ভেবেছ? প্রায় উইকেন্ডেই সার্ফিং, স্কুবা ডাইভিং। অনির্বাণ অন্যমনস্কভাবে বললেন, সমুদ্র খুব সুন্দর না মহু? মহুয়ার বুকটা অমনি কেঁপে উঠল। ঢেউগুলো কি নিরলসভাবে আছড়ে পড়ছে। তিনি বললেন, সমুদ্র আমাদের শেখায় জীবনে আসলে ব্যর্থতা বলে কিছু নেই। ওই সমুদ্রই আমার কাছে কি ভয়ানক হয়ে উঠেছিল। থাক ওসব কথা। মহুয়া চোখ রাখতে চান কোভালামের সমুদ্রে। একটু পরে সূর্য ডুববে। লাইট হাউসের আলো পড়বে অন্ধকার সমুদ্রে। ঢেউয়ের মাথায় জ্বলবে ফসফরাস। তার মনের মধ্যে জ্বলে ওঠে ডক্টর অধিকারীর চেম্বারের সেই সন্ধে। আচ্ছা, অনির্বাণের কখনো কোনো কঠিন অসুখ হয়েছিল? আসলে অনেক সময় অসুখে বা কোনো দুর্ঘটনায় ব্রেনে কোনো মারাত্মক জখম হলে স্মৃতিতে নানা বিপর্যয় ঘটতে পারে। না, একদমই না। অনির্বাণ বরাবরই খুব ফিট। অসম্ভব ডিসিপ্লিন লাইফ, মাপা ডায়েট, যোগা, হেলথ ফ্রিকই বলা যায়। রোজ 2-1 ঘন্টা জিম না করলে। বলতে বলতে মহুয়ার ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। হাসছেন কেন? আরে ওই জিম নিয়েই তো বিপত্তি। মাস 6 আগে ওয়েট লিফট করতে গিয়ে বাঁ হাতের মাসেল টিস্যুতে চোট লেগে কি কাণ্ড। মাসেল টিস্যু? ডক্টর অধিকারীর গলায় উত্তেজনা। হ্যাঁ, তারপর আর কি? অসহ্য যন্ত্রণা। এখানে কিছু হলো না, শেষ পর্যন্ত মুম্বাই যেতে হলো টিস্যু গ্রাফটিং। কিন্তু ডোনার টিস্যু কার? আপনি দিলেন? না না, ওখানে একটা টিস্যু ব্যাংক আছে, সেখান থেকেই। সেই রেকর্ডস আছে আপনার কাছে? দেখাতে পারবেন? এখনই দেখাতে পারি। ওর যাবতীয় ডেটা সঙ্গে করে এনেছি, কখন কি কাজে লাগে আপনার। বাকি কাগজপত্র পাশে সরিয়ে ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন
মাসেল টিস্যুর লোন রিপোর্ট, এমনকি মানি রিসিট পর্যন্ত। ডোনারের নাম নেই তো, একটা আইডি নাম্বার দিয়ে দেয়, আপনি ওদের ফোন করে দেখতে পারেন। কিন্তু আমি বুঝতে পারছি না এসবের সঙ্গে অনির্বাণের এখনকার সমস্যার যোগটা কোথায়। যেন খুব গোপন কথা বলছেন, এমনভাবেই ডক্টর অধিকারী নিচু গলায় বলেন, খুব ফিবল টাওয়ার, ক্ষীণ একটা সংকেত পাচ্ছি, পিপ পিপ পিপ। দেখবো হয়তো সেটাই লিঙ্ক। মহুয়ার হতভম্ব মুখের দিকে চেয়ে এবার মায়া হয় ওর। আপনি এখন আসতে পারেন, এই কাগজগুলো আমার কাছে থাক, খুব শিগগিরই কিছু একটা জানাতে পারবো আশা করি। অভিজ্ঞ গোয়েন্দার মতো শুনিয়েছিল কথাটা, তবু মহুয়া আশ্বস্ত হতে পারেননি। ছটফট করে কেটেছে 7-7টা দিন। ঠিক 8 দিনের মাথায় ডাক এলো, এবার দুজনেরই। কি উঠবে না? অনির্বাণের কথায় ভাবনা ছিঁড়ে যায় আবার। মহুয়া উঠে দাঁড়ান। দাঁড়ানোর পর আজকাল চট করে হাঁটতে পারেন না, আর্থারাইটিসের আগের স্টেজ। ব্যালেন্স পাওয়ার জন্য অনির্বাণের বাঁ বাহু ধরে ফেলেন, অমনি সমস্ত শরীর ঝনঝন করে ওঠে। আগে যদি জানা থাকতো অনির্বাণের বাম বাহুতে যে মাসেল টিস্যু লাগানো হয়েছে তা মুম্বাইয়ের কুখ্যাত হিরে মাফিয়া শঙ্কর রাজনের, যে তার বউকে 18 তলা থেকে ঠেলে ফেলে খুন করেছিল, তাহলে কি ওই টিস্যু নিতে দিতেন তিনি? হয়তো দিতেন, কারণ তার তো তখন জানা ছিল না ভয়ঙ্কর কোনো স্মৃতিকে মাসেলের মধ্যে লুকিয়ে রাখে মগজ, আর সেই মাসেল যখন শরীরে যায় স্মৃতিটাকেও সঙ্গে নিয়ে যায়। ডক্টর অধিকারী হাসতে হাসতে বলেছিলেন অনির্বাণকে, আজকাল একটা বাচ্চাও জানে মনের কনসাস আর সাবকনসাস স্তরের কথা। স্মৃতি কিন্তু ছড়িয়ে থাকে সমস্ত শরীর জুড়ে, স্নায়ুতন্ত্রের প্রতিটি জায়গায়। যে স্মৃতি চরম যন্ত্রণার, আতঙ্কের, কুকর্মের, মগজের প্রবণতা, তাকে মাসেল টিস্যুর মধ্যে লুকিয়ে রাখা। জীবনানন্দ পড়েছেন তো মশাই? এখন আর হৃদয় নয়, পেশি খুঁড়ে বেদনা জাগাতে হয়। যখন কোনো মানুষকে খুব বেশি ম্যাসাজ করানো হয় তখন অনেক সময় সেই পুঁতে রাখা স্মৃতি জেগে ওঠে, ডুবো পাহাড়ের মতো, মানুষকে আবার কষ্ট দিতে, ভয় দেখাতে শুরু করে। অর্গান ট্রান্সপ্লান্টের সময় অদ্ভুত ব্যাপার ঘটে। পেশিকলার মাধ্যমে স্মৃতি ডোনার থেকে রিসিভারের শরীরে চলে আসে। প্রথম দিন বলেছিলাম, মনে আছে? উদরপিণ্ডি বুদর ঘাড়ে। ডক্টর অধিকারী হাসছিলেন, শক্ত একটা ধাঁধা সমাধানের তৃপ্তি ফুটে উঠেছিল তার মুখে। অনির্বাণ আর মহুয়া স্তব্ধ হয়ে বসেছিলেন। এমন ঘটনাও ঘটে? সিরিঞ্জের মাধ্যমে রোগ জীবাণু চালাচালি হতে শুনেছেন, কিন্তু স্মৃতি? ওদের অবস্থা দেখে ডাক্তার বললেন, খুব আশ্চর্য হচ্ছেন তাই না? ব্যাপারটা নিয়ে আর না ভাবাই ভালো। ওই উৎপাতের স্মৃতিকে কবরে পাঠানোর জন্য কয়েকটা ওষুধ দিচ্ছি, নিয়মিত খান, আর কোথাও বেরিয়ে আসুন। আমি কিন্তু সমুদ্রই সাজেস্ট করব। দেখবেন সমস্ত দুঃস্বপ্নগুলো ঢেউয়ের ধাক্কায় কেমন বালির দুর্গের মতো ভেঙে যাচ্ছে। দীপুও কিছুদিন ধরে আসবো আসবো করছিল। সব শুনে সে ঝটিতি তিরুবনন্তপুরমের এয়ার টিকিট বুক করে ফেলল নেটে, যেখান থেকে ট্যাক্সিতে কোভালাম 17 কিলোমিটার। ওরা বিচে গিয়ে বসেন, দেখেন পিঠে সার্ফবোর্ড নিয়ে এগিয়ে আসছে দীপু। ওর শরীর থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে বালি ভিজিয়ে দিচ্ছে। কাছে এসে দীপু বলে, বাবা সানসেটটা দেখো, ফ্যাবুলাস। অনির্বাণ তাকিয়ে দেখেন সূর্য উঠছে।